গেছে বা ড্যামেজ হয়ে গেছে, নির্দিষ্ট কোনো জায়গা বা নাম ভুল রয়েছে, সেটা আপনি চেঞ্জ করতে চাইছেন। পাসপোর্টের পেজ ফুরিয়ে গিয়েছে, যে পেজ ছিল তা কিন্তু স্ট্যাম্প মেরে মেরে ফুরিয়ে গিয়েছে, পাসপোর্টটি হারিয়ে গেছে কোনো কার্যবশত, হয়ে গেছে, আপনার পাসপোর্ট এক্সপায়ার অলরেডি হয়ে গেছে বা পাসপোর্ট কিছুদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, ইত্যাদি যে কোনো ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্টটিকে রিনিউয়াল করে নিতে পারবেন, খুব সহজে আপনি করে নিতে পারবেন। তো কি করতে হবে, কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এই ভিডিওতে। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট সেবা ডট। ইতিপূর্বে আপনারা যারা পাসপোর্টের কাজ করেন তারা জানেন যে কিভাবে আপনার পাসওয়ার্ড আইডি দিয়ে লগ ইন করতে হয়। তো আমি সেক্ষেত্রে পাসওয়ার্ড আইডি দিয়ে আমি লগ ইন হয়ে গেছি। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট আর রিইস্যু, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এরকম পেজে চলে আসবে, ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনারা ক্লিক করবেন, এই জায়গাটা ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন রয়েছে, তার মধ্যে ফ্রেশ পাসপোর্ট নর্মাল 36 পেজ, এটা কিন্তু যারা নতুন করে পাসপোর্ট বানাবে তাদের ক্ষেত্রে। আমরা যেহেতু আজকে পাসপোর্ট কারেকশন রিনিউয়াল করতে চাইছি, তাই তার জন্য আমরা কিন্তু রিইস্যু অফ পাসপোর্ট এখানে সিলেক্ট করব, ভ্যালিডিটিটা সিলেক্ট করব। এখানে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন আমি যে কথাগুলো ইতিপূর্বে বললাম সেগুলো কিন্তু ওখানে দেখিয়ে দিয়েছে যে আপনি আপনার নামে কোনো ভুল ত্রুটি থাকলে চেঞ্জ করবেন, পাসপোর্ট ড্যামেজ হয়ে গেলে, পাসপোর্টের পেজ ফুরিয়ে গেলে, হারিয়ে গেলে, এবং পাসপোর্ট যদি ইতিপূর্বে আপনার এক্সপায়ার হয়ে যায় অথবা পাসপোর্ট কিছুদিনের মধ্যে, এখানে যেমন 3 বছরের মধ্যে এক্সপায়ার হতে চলেছে বা কিছুদিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গাটা সিলেক্ট করবেন। আজকের আমার মূল বিষয় হচ্ছে আমি আমার পাসপোর্টটিকে সময় আছে এক্সপায়ার হয়ে যাবে, সেটার জন্য ভ্যালিড এক্সপায়ার উইদিন 3 ইয়ার্স, এখানে আমরা ক্লিক করব। নর্মালি ক্লিক করব, 36 পেজের ক্লিক করব, 60 পেজ আমার দরকার নেই। এরপর আমি নেক্সট করে এগিয়ে যাব। এইখানে বলা হচ্ছে গিভেন নেম, আপনার যা নাম রয়েছে সে নাম কিন্তু আপনি এখানে লিখে দেবেন। আপনি যদি এই ক্ষেত্রে আপনার নাম পরিবর্তন করতে চান বা সামান্য কিছু ভুল ত্রুটি আছে এটা আপনি ঠিক করে নেবেন, সার নেম লিখে দেবেন আর উপনাম লিখে দেবেন, জেন্ডার মেল ফিমেল যার যেটা হবে সেটা লিখে দেবেন। এবং এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ নতুন যেভাবে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে যায় ঠিক সেটাই কিন্তু আপনাকে এখানে করতে হবে। হ্যাভ ইউ এভার বিন নোন বাই দ্য আদার্স নেম, অন্য কোনো নাম থাকলে সেটা আপনাকে লেখার কথা বলছে, আপনি অবশ্যই এটা নো করবেন, অন্য কোনো নাম আপনার নেই এটাই ভাববেন। হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নাম কখনো পরিবর্তন করেছেন, এটা নাই থাকবে। ডেট অফ বার্থ যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার জন্মের প্লেস যেটা সেটা এখানে সিলেক্ট করবেন। প্লেস অফ বার্থ আপনার গ্রামের নামটা এখানে সিলেক্ট করবেন। শহর হলে শহর, টাউন সিটি যার যেটা হবে। স্টেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যার যেটা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, কেউ ত্রিপুরা আসাম হলে সেগুলো আলাদা ব্যাপার। ডিস্ট্রিক্ট যার যেটা হবে সিলেক্ট করবেন। ম্যারিটাল স্ট্যাটাসে বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে হয় তো ম্যারিড করবে, যদি না বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল করবে। সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ, জন্মসূত্রে সে ভারতীয়, সে এটা লেখাই থাকবে। প্যান কার্ড ভোটার কার্ড ম্যান্ডেটরি নয়, আপনারা এইগুলো চাইলে ফিল করতে পারেন অথবা ছেড়ে দিতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনারা এটা ফিল করবেন, তারপরে আপনারা এগিয়ে যাবেন। এমপ্লয়মেন্ট টাইপ, আপনি কী ধরনের কাজ করেন সেটা লিখে দেবেন। যদি আপনি কাজ না করেন বা স্টুডেন্ট হন, স্টুডেন্ট সিলেক্ট করবেন বা আপনি আদার্স সিলেক্ট করে দিতে পারেন। আপনার বাবা মা কি কোথাও চাকরি করে, সেক্ষেত্রে যদি চাকরি করতে ইয়েস করবেন, যদি সরকারি কোনো গভর্নমেন্টে যদি জব না করে নো করে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যার যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা উল্লেখ করবে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি ক্লাস 10-এর ঊর্ধ্বে চলে যান তাহলে কিন্তু আপনার নন ইসিআর ক্যাটাগরি অর্থাৎ ইসিআর, এখানে কথাটা মনে রাখতে হবে, এর পুরো নাম হচ্ছে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড, অর্থাৎ চেকের যে প্রয়োজন সেটা রয়েছে। যদি আপনি মাধ্যমিক পাসের নিচে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশন চেকের প্রয়োজন রয়েছে। যদি মাধ্যমিকের উপরে হয়ে যান, লেখাপড়া করেন, তাহলে সেক্ষেত্রে নন ইসিআর ক্যাটাগরি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। বা এখানে মাধ্যমিক পাস সার্টিফিকেটের কথা উল্লেখ যখন আপনি করে দেবেন, মাধ্যমিক পাস সিলেক্ট করা মাত্রই কিন্তু আপনার নন ইসিআর ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে বলা হচ্ছে আপনার শরীরে যদি কোনো সংকেত থাকে, কোনো আচরণে উল্লেখ করবেন, আধার নাম্বার বসিয়ে দেবেন। তারপরে এখানে আই এগ্রিতে ইয়েস এখানে ক্লিক করার পর সেভ মাই ডিটেলস করতে পারেন অথবা সরাসরি নেক্সট করবেন। সেভ মাই ডিটেলস করলে যদি বিদ্যুৎ বা বিভিন্ন কারণে ল্যাপটপ বা কম্পিউটার বা আপনার মোবাইল যদি বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে যাবে। নেক্সট করে এগিয়ে যাবেন। এরপরে বাবার নাম যার যেটা হয় বাবার নাম এখানে বসিয়ে দেবে, বাবার লাস্ট নেম বসিয়ে দেবে, ফার্স্ট নেম বসিয়ে দেবে, মায়ের নাম বসিয়ে দিতে হবে। এবং যদি ছেলে হয় সেক্ষেত্রে স্ত্রীর নাম, যদি মহিলা হয় সেক্ষেত্রে কিন্তু তার স্বামীর নাম এখানে বসিয়ে দেবে। যেহেতু এখানে ছেলে তাই তার স্ত্রীর নামটি এখানে বসিয়ে দেওয়ার পর আমি এগিয়ে গেলাম। তারপরে এখানে ইজ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যে বর্তমান অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন, প্রথমত আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড এবং রাজ্য এবার সিলেক্ট করবেন। তারপর ভিলেজের নাম আপনার যেটা সেটা সিলেক্ট করে দেবেন। স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন,
ক্রমান্বয়ে আপনি সিলেক্ট করবেন, পিনকোড বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা ঠিক করে দেখে বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, বাধ্যতামূলক নয়, যে কোনো একটা ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন নিজের মতো করে। উপরে এতক্ষণ যে আপনি ফর্মটি ফিল আপ করলেন, অ্যাড্রেসটা ফিল আপ করলেন, সেটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। কীরকম, আপনি এক জায়গায় বসবাস করেন কিন্তু আপনার বাড়ি অন্যত্র, তাহলে কিন্তু আপনি এইখানে দুইভাবে আপনার ডকুমেন্টসের ফিল আপ করতে হবে, তার জন্য এখানে নো লিখতে হবে। কিন্তু যেহেতু সে ব্যক্তি বসবাস করে যেখানে, তার বাড়িও সেখানে, তো সেই জন্য আমি এখানে ইয়েস করে দিয়েছি। এটাও ইয়েস করে দেবেন, পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম, সেটাই বলা হচ্ছে। এরপরে আপনি নেক্সট করে এগিয়ে যাবেন। এরপর এখান থেকে এগ্রিতে মেসেজ আপনার সামনে বলা হবে যে একটা এসএমএস আপনাকে কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে পৌঁছে দেওয়া হবে, সেটা বলা হচ্ছে, ওকে করবেন। এরপরে আবার ওকে করবেন। এমার্জেন্সি কন্ট্যাক্ট করতে হবে আপনার সাথে। তো কীভাবে এমার্জেন্সি কন্ট্যাক্ট হবে, যে আপনার যদি আপনার সাথে ডিআইবির জন্য, পুলিশ ভেরিফিকেশনের জন্য যারা যোগাযোগ করবে তাদের জন্য বিশেষ করে এই জায়গাটা, তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তা আপনার প্রথমে নাম এবং গ্রামের নাম বসিয়ে দেন, ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেন, নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর এখান থেকে আপনাকে পাসপোর্ট নাম্বার, আপনার যে হারিয়ে গেছে সেই পাসপোর্টের নাম্বারটি, অথবা ড্যামেজ পাসপোর্ট, যে কোনো যে আপনার পাসপোর্টটা, সেই যে পাসপোর্টটি আপনি রিনিউ করতে চাইছেন সেই পাসপোর্টের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, কবে ইস্যু হয়েছিল এবং কবে এক্সপায়ার হবে পাসপোর্টের গায়ে সব লেখা আছে, সেটা দেখে দেখে বসিয়ে দেবেন। ভিলেজ বা ইস্যু, প্লেস অফ ইস্যু, কোথা থেকে ইস্যু হয়েছিল, তো সাধারণত আমরা বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতাতে ইস্যু হয়েছিল, সেই কলকাতার জায়গাটা আমরা লিখে দেবো। ফাইল নাম্বার ছিল, সেই ফাইল নাম্বার দেখুন পাসপোর্টের পেছন পাতায় ফাইল নাম্বার লেখা আছে, ফাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপরে ডিটেলস, এখানে বলা হচ্ছে যে ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, ডিটেলস অ্যাভেলেবল, ডিটেলস নট অ্যাভেলেবল, নেভার হেল্ড ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, অর্থাৎ ইতিপূর্বে আমাকে কোনো পাসপোর্ট করার জন্য কোনো হ্যারাসমেন্ট হতে হয়নি এবং আমাকে হোল্ড করে রাখা হয়নি, সেটাই বলা হচ্ছে। ফ্রেশ পাসপোর্ট ছিল, কোনো সমস্যা ছিল না পাসপোর্টে। এবং আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন কিন্তু আপনার পাসপোর্টে ইস্যু হয়েছিল, এমনটা কি হয়েছিল? কখনো হয়নি, আমার পাসপোর্টে কোনো সমস্যা ছিল না, সুতরাং এটাতে নো হবে। নো করে দেওয়ার পর নেক্সট করে আমরা এখন এগিয়ে যাব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে যে শর্তগুলো এখানে দেওয়া হয়েছে, যে আপনার নামে কোনো কেস থাকা চলবে না, কোনো বড় ধরনের কেস বা কোনো জটিলতা সম্পূর্ণ কেস থাকা আপনার চলবে না। যদি কেস থাকে তো সেক্ষেত্রে আপনাকে জামিন বা বেল অর্ডারের কোনো কাগজপত্র থাকতে হবে। এই সূত্রে এই জায়গাগুলো রয়েছে, এই ফিল আপ করলেন, সেটার কিন্তু এটা নমুনা, অর্থাৎ এই যে ফর্মটি আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এটাই কিন্তু আপনার পাসপোর্ট। আপনি ভালো করে মিলিয়ে দেখে নেবেন, বিশেষ করে নিজের নাম, জন্মের তারিখ, বাবার নাম, মায়ের নাম, স্ত্রীর নাম, এই জায়গা কিন্তু আপনি একদম খুব সুন্দরভাবে দেখে দেখে মিলিয়ে নেবেন, তারপর নেক্সট করে এগিয়ে যাবেন। এরপর এখানে দুটো ডকুমেন্টস চাইছে, একটা হচ্ছে বার্থ প্রুফ আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। বার্থ প্রুফের জন্য আপনি প্যান কার্ড দিতে পারেন, তারপরে আপনি আধার কার্ড দিতে পারেন, এরপরে আপনি ভোটার কার্ড দিতে পারেন, আপনার স্কুল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে কোনো একটা সার্টিফিকেট আপনি এখানে শো করতে পারেন, প্যান কার্ড দিতে পারেন। তো আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে যে আপনি বসবাস করছেন তার অ্যাড্রেসের সপক্ষে একটি ডকুমেন্টস, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো দিতে পারেন। আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম, তারপরে এখানে এগ্রিতে ক্লিক করার পর আপনার যে গ্রাম, সেই গ্রামের নামটি আপনি এখানে লিখে দেবেন। এরপরে সাবমিট ফর্মে ক্লিক করবেন। এইখানে কিন্তু সাবমিট একবার হয়ে গেলে আর কিছু করার নেই, আপনি আর কিছু করতে পারবেন না, সম্পূর্ণ দেখে সাবমিট করবেন। এরপরে নেক্সট করে এগিয়ে যাবেন, তারপরে পেমেন্টের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে, পেমেন্ট করবেন, সাথে আপনি শিডিউল অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অর্থাৎ পেমেন্ট করার পরই কিন্তু আপনি ডেট পাবেন, আপনি কবে আপনার যে নিয়ারেস্ট বা কেন্দ্র সেখানে গিয়ে আপনি আপনার কাজ। এরপরে আপনি পেমেন্টে নিয়ে আপনারা জানেন, আপনি এখানে সিলেক্ট করবেন, নেক্সট করবেন, নেক্সট করে এগিয়ে যাবেন। তারপরে এখানে সব দেখিয়ে আবার নেক্সট করবেন, আবার তারপরে এখান থেকে আপনার যে রিজিওনাল পাসপোর্ট অফিস, আপনার নিকটে যে পাসপোর্ট অফিসটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করার পর ক্যাপচার দেওয়ার পর নেক্সট করে এগিয়ে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেট কিন্তু এখানে শো হবে, তো আপনার সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেওয়ার পর আপনি সবুজ সংকেত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডেট রয়েছে, আপনি যে ডেটে যেতে চান সেই ডেট একটি এখান থেকে বাছাই করে নেবেন। তারপরে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এইখানে আপনি পেমেন্টের অনেকগুলি অপশান রয়েছে, কোথায় আপনি দেখে নেবেন কোথায় চার্জ কাটে, কোথায় চার্জ লাগে না। তো এখানে ইউপিআই অপশান রয়েছে, আমি ইউপিআই থেকে পেমেন্ট করছি। আপনার নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড যে কোনো কাজ থেকে আপনারা করতে পারেন। কিউআর কোডের মাধ্যমে আমি পেমেন্ট করার জন্য কনফার্মে ক্লিক করুন না। এরপর এখান থেকে ক্যাপচার দেখিয়ে দেবে, এখানে যে কিউআর কোডটি দিবে সেই কিউআর কোডটিকে আপনি স্ক্যান করে এই যে এখানে অ্যামাউন্টটি দেখতে পাচ্ছেন, এই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাকে রিনিউয়াল ক্ষেত্রেও লাগবে। অনেকে বলে থেকে রিনিউয়াল করতে যাচ্ছি টাকা মনে হয় বেশি লাগবে, কত টাকা ঠিকঠাক জানা নেই, ভয়ের কিছু কারণ নাই, নতুনের মতোই রিনিউয়ালের কিন্তু খরচ। এরপর নেক্সট এগিয়ে যাবেন, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনি নিয়েছিলেন সেটাই কিন্তু এখানে শো হবে এবং আপনার মোবাইলে একটি এসএমএস চলে যাবে, এটাকে আপনি প্রিন্ট করে নেবেন।
এই ডেটের মধ্যে আপনি আপনার সমস্ত নথিপত্র নিয়ে পূর্বের পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় নথিপত্র, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যাবেন। একটা কথা বলে আর কি, কোনো রকম ভুল থাকা কিন্তু যাবে না। একটু ভুল থাকলে কিন্তু এখন পাসপোর্টে আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে, ঘুরতে হবে, পাসপোর্ট হোল্ডে ফেলে দেবে, যে কারণে আপনি খুব সংযতভাবে কাজ করবেন ডকুমেন্ট। তো যাই হোক, আপনি এগুলো বিষয়গুলো দেখে অ্যাপ্লাই করবেন। তারপরে গেট অ্যাপয়েন্টমেন্ট SMS এ যদি একটা ক্লিক করেন, তাহলে যদি আপনি ফর্মটি নাও নিয়ে যান, ব্যতিক্রম ভুলবশত আপনি নিয়ে যাননি, তাহলে কিন্তু আপনি ফর্মের মাধ্যমে SMS দিয়েও কিন্তু আপনি কাজ উঠিয়ে নিতে পারবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশন করে আপনি ফর্মটা প্রিন্ট করেন, প্রিন্ট এইভাবে ওকে করে দেবেন। এরপরে এই ফর্মটাকে প্রিন্ট করবেন। বেশি এতগুলো প্রিন্ট করার দরকার নাই, শুধুমাত্র আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট করবেন, করে দেওয়ার পর শুধু এই প্রথম এই পেজটি আপনাকে প্রিন্ট করলে যথেষ্ট। এই পেজটি প্রিন্ট করে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে